শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, তবে সত্যিকার অর্থে এটি নিচে কোনো ব্যাধি নয়, কোনো একটি রোগের বহিঃপ্রকাশ। দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দর্শক, আজ কথা বলবো জন্ডিসের সার্জারি নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আখতার আহমেদ শুভ, যিনি সহযোগী অধ্যাপক হেপাটোবিলিয়ারি সার্জারি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, জন্ডিস কি নিজে কোনো ব্যাধি নাকি কোনো একটি রোগের উপসর্গ, এবং জন্ডিস আমরা কখন বলবো? শরীরে বিলিরুবিনের মাত্রা কোন পর্যায়ে গেলে আমরা সেটিকে জন্ডিস হিসেবে উপাখ্যান দিতে পারি? ধন্যবাদ। জন্ডিস আসলে আমার মনে হয় বাংলাদেশের 80% মানুষই জানে। জন্ডিস মানে হচ্ছে পিত্ত রোগ বা হলুদ রোগ। যে অসুখে আমাদের শরীর হলুদ হয়ে যায় সেটাকে আমরা জন্ডিস বলি, অর্থাৎ শরীর হলুদ হওয়াটাই জন্ডিস। আমরা তো বিলিরুবিন মাপতে পারবো না ল্যাবে না গেলে, তো আমরা যেটা বুঝবো চোখ হলুদ হয়ে গেল, মুখ হলুদ হয়ে গেল, আর মোস্ট কমনলি আমাদের ইউরিন মানে প্রস্রাব হলুদ হয়ে যায়। এটা দেখে আমরা বুঝি আমাদের জন্ডিস হয়েছে। আর প্রথম কোশ্চেন যেটা বললেন, জন্ডিস আসলে অসুখ না, এটা হচ্ছে একটা লক্ষণ। মানে আপনার শরীর হলুদ হয়েছে মানে কোনো একটা অসুখ হয়েছে আপনার, যেটা লক্ষণ হিসেবে জন্ডিস হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি কারণে, কোন কোন ধরনের রোগের কারণে একজন ব্যক্তি জন্ডিস হতে পারে? ওকে, জন্ডিস কি কি অসুখে হয়, তাই তো? জন্ডিসের আসলে তিনটা ভাগ করি আমরা। জন্ডিস আসলে তিন রকম, এক একটা জন্ডিস এক এক কারণে হবে। যেমন প্রথম জন্ডিস যেটা, সেটা আমাদের রক্তে যদি কোনো অসুখ থাকে, মানে ইটস এ ব্লাড ডিজিজ, হ্যাঁ, রক্তের অসুখ, যেটা হবে শুধুমাত্র বাচ্চাদের। জন্মের পরেই জন্ডিস হয়, এটাও অনেকে দেখেছে। আবার 5-7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্ডিস হতে পারে। তো সেটা হয় বাচ্চাদের যদি ব্লাডের কোনো ডিজিজ থাকে, যে ব্লাড ভেঙে যাচ্ছে, ব্লাডের মধ্যে যে লাল রক্তকণিকা থাকে সেটা যদি ব্রেকডাউন হয়ে যায় প্রি ম্যাচিওরলি। আমরা জানি যে আমাদের লাল রক্ত 120 দিন বাঁচে, রিনিউ হয়, কিন্তু কারো যদি বাচ্চাদের রক্ত 120 দিনের আগেই ভেঙে যায়, তখন হয় কি, ভাঙা যে টুকরাগুলো রইলো সেগুলাই হচ্ছে বিলিরুবিন। মানে বিলিরুবিন তো আসলে আমাদের রক্তের ভাঙা টুকরা। তো যাদের রক্ত বেশি দ্রুত ভাঙবে তাদের এই ভাঙা টুকরা বাড়বে এবং বিলিরুবিন বাড়বে, মানে তাদের জন্ডিস হবে। এটা হয় বাচ্চাদের। এটা আসলে 5%, মানে টোটাল জন্ডিসের 5% হয় বাচ্চাদের। এটা হচ্ছে রক্তের অসুখ। আর যে 95 থাকলো তার মধ্যে 90% জন্ডিস, মানে মেইন মেজর জন্ডিস যেটা, সেটা হচ্ছে লিভারে কোনো অসুখ হলে। আমাদের লিভারে যে কোনো ধরনের অসুখ হলেই তার একটা লক্ষণ হিসেবে জন্ডিস হতে পারে। এটা হচ্ছে 90%। আর থাকলো 5%। সেই 5% হচ্ছে আমাদের লিভার অথবা লিভারের নিচে পিত্তনালী, পিত্তথলি অথবা আমাদের অগ্নাশয় যদি কোনো অসুখ হয়, কিছু কিছু অসুখ, সেই অসুখের লক্ষণ হিসেবে জন্ডিস হতে পারে। অর্থাৎ জন্ডিস হতে পারে বাচ্চাদের রক্তে সমস্যা হলে, জন্ডিস হতে পারে আমাদের যে কোনো বয়সী মানুষের লিভার দুর্বল বা অসুস্থ হলে, জন্ডিস হতে পারে আমাদের পিত্তথলি, পিত্তনালী এবং অগ্নাশয়ের কোনো অসুখ হলে। এই চারটা হচ্ছে আমাদের জন্ডিসের কারণ। এইসব ডিজিজে জন্ডিস হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে একটি শিশুর জন্ডিস হয়েছে কিনা, আপনি তো বললেন জন্মের পর থেকেও শিশু জন্ডিস হতে পারে, তো অভিভাবকেরা কি করে সচেতন হবেন বা কি করে কোন ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন? ওকে, ওই যে জন্ডিস মানে গা হলুদ হয়ে যায় বাচ্চার, সে দেখবে যে বাচ্চার স্কিনের কালারটা নর্মাল হচ্ছে হলুদ, আর যখন ইউরিন পাস করবে দেখবে ইউরিনের কালারটাও হলুদ, তখন সঙ্গে সঙ্গে সে প্রথমে ডাক্তারকে ইনফর্ম করবে। তো বাচ্চাদের জন্ডিস, বললাম জন্ডিস হওয়ার একটাই কারণ আসলে যে বিলিরুবিন বেশি যাওয়া, তাই না, ব্লাডের মধ্যে। তো বাচ্চাদের বিলিরুবিন কেন বাড়ে, এটা কমন একটা কারণ আছে, অসুখ না সেটা। যেমন মহিলারা প্রেগনেন্ট হয়, বাচ্চা হয়, এটা তো কোনো অসুখ না, এটা একটা নর্মাল ফিজিওলজি। ঠিক সে একই রকম বাচ্চাদের যাদের 40 সপ্তাহ মায়ের পেটের থেকে তারপরে দুনিয়াতে আসার কথা আর কি, 38 থেকে 40 সপ্তাহ, এটা ইউজুয়াল। কিন্তু কোনো কারণে যদি বাচ্চা তার আগেই 32 সপ্তাহ 36 সপ্তাহে বাচ্চাকে ডেলিভারি করাইতে হয় অথবা সিজার হয়ে যায়, তাহলে কি বাচ্চা আসলে তাহলে পুরো সময়টা মায়ের পেটে থাকতে পারেনি, যার ফলে তার রক্তকণিকাগুলো আসলে পুরোপুরি ম্যাচিওর হইতে পারে না। এই জন্য যেসব বাচ্চারা আগে পৃথিবীতে চলে আসে, সে যে কারণেই হোক, আচ্ছা, তাদের জন্মগতভাবে জন্ডিস থাকবে, যেটা কোনো অসুখ না, সেটা হচ্ছে তার সময়ের জন্যই। সেটা হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আবার নর্মাল হয়ে যাবে, যেটার জন্য ওই সময়টা কিছু চিকিৎসা লাগে, লাইক সূর্যের রোদে, মেইনলি হচ্ছে সূর্যের নিচে রাখা উচিত, মানে আলোতে। তো সানলাইট পড়লে রক্তকণিকা এই ভাঙাটা বন্ধ হয়ে যায় এবং জন্ডিসটা ভালো হয়ে যায়। তো যেটা কোনো আসলে অসুখ বললাম না।
কিন্তু যেটা বাচ্চাদের রক্তের অসুখের কারণে হবে এটা কিন্তু সানলাইটে নিলে ভালো হবে না, আচ্ছা, বা ফটোথেরাপি দিলে ভালো হবে না। তো রক্তে কি ধরনের ব্যাধি এমন রয়েছে যেটির কারণে বাচ্চাদের একদম যারা নিউবর্ন বেবি তাদেরও জন্ডিস হয়ে যাচ্ছে? নিউবর্ন থেকে 5-7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সাধারণত হয়। এটা হচ্ছে তাদের রক্তের মধ্যে আসলে আল্লাহ এমনভাবে বানিয়ে দিয়েছে জন্মগত অসুখ যে তাদের রক্তকণিকাগুলো একাই ভেঙে যায় আগে আগে। আচ্ছা, এটা একটা হেমোলাইটিক ডিজিজ বলি আমরা, রক্তকণিকারই ডিজিজ আল্লাহ বানিয়ে দিয়েছে জন্মের আগে থেকেই সে মানুষকে, যার ফলে তাদের রক্ত 120 দিন টিকে না, তার আগেই ভাঙতে থাকে এবং ভেঙে গেলে সেখান থেকে বিলিরুবিন তৈরি হচ্ছে এবং তার জন্ডিস হচ্ছে। সেটার চিকিৎসা আসলে একটু জটিল, দীর্ঘমেয়াদী। যখন প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে হচ্ছে ব্লাড এক্সচেঞ্জ করে ফেলে, মানে বাচ্চার জন্মের কিছুদিনের মধ্যেই বাচ্চার শরীরের সমস্ত রক্ত একটা ফ্রেশ রক্ত দিয়ে শিফট করে ফেলা যায়, তাহলে সে বাচ্চার ওই জন্ডিসটা হয় না। আচ্ছা, আবার কারো আছে এটা লাইফ লং ট্রিটমেন্টে থাকতে হয়, যদিও এটা খুবই রেয়ার, আসলে খুব কমই। বেশিরভাগ জন্ডিস বাচ্চাদের যেটা হয় 90%ই সূর্যের আলোতে রাখলেই ভালো হয়ে যায়, এটা হচ্ছে এই 40 সপ্তাহ না হওয়ার কারণে হচ্ছে। নিশ্চয়ই। তো একটু যদি বড়দের ক্ষেত্রে চিন্তা করি, বড়দের ক্ষেত্রে তো জন্ডিসের উপসর্গ একই রকম, যে শরীরে হলুদ হয়ে যাচ্ছে, এছাড়া তারা আর কি কোনো বিশেষ উপসর্গের মাধ্যমে বুঝবেন? জি, এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ দর্শক যদি খেয়াল করে, বলছি 90% জন্ডিস হচ্ছে লিভারের সমস্যায়, বাচ্চাদেরটা বাদ দিলে। আর যে 5% থাকলো পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াসের কোনো প্রবলেমের কারণে যদি হয়, সেই জন্ডিসের সাথে লিভারের জন্ডিসের পার্থক্য আছে। আপনি লক্ষণ খেয়াল করলে বুঝবেন যে আপনাকে লিভারের জন্ডিস নাকি পিত্তথলি, পিত্তনালী, অগ্ন্যাশয়ের জন্ডিস। লিভারের জন্ডিস হলে শুধুমাত্র গা হলুদ হবে, শরীর দুর্বল হবে, একটু জ্বর জ্বর লাগতে পারে, পেটের উপরে ডান দিকে যেখানে লিভার থাকে সেখানে হালকা ব্যথা থাকতে পারে। এই তাহলে হালকা ব্যথা, শরীর দুর্বল, জ্বর জ্বর লাগা, গা হলুদ, ইটস ওকে, এটা হচ্ছে লিভারের জন্ডিস। কিন্তু যদি নিচে অর্থাৎ পিত্তথলি, পিত্তনালী, অগ্ন্যাশয়ের কারণে হয়, তাহলে আসলে এই জন্ডিসটা কমবে না। আপনার শরীর আরো হলুদ হবে 3 দিন পরে, 10 দিন পরে আরো হলুদ হবে, এটা কমার কোনো লক্ষণ নেই, বাড়তে থাকবে। এবং সপ্তাহখানেক পর থেকে আপনার সারা গা চুলকাবে, কোনো চুলকানি নাই, ফোট নাই, অথচ চুলকাচ্ছে। আচ্ছা, চুলকাতে চুলকাতে আমাদের রোগীরা সেটা আমাদের কাছে আসে, চিরুনি ভেঙে ফেলে, রিয়েলি চিরুনি, কিন্তু গ্রামের রোগীরাও চিরুনি দিয়ে চুলকাতে চুলকাতে চিরুনি 3-4টা ভেঙে ফেলে, এতটা চুলকাবে। আর হচ্ছে তাদের যদি পিত্তথলি, পিত্তনালী, অগ্ন্যাশয়ের কারণে হয়, তাহলে তাদের আবার স্টুল মানে পায়খানা হয়ে যাবে সাদা, মানে ন্যাচারাল কালার, যা খাবে সেই রঙের, হলুদ হবে না আর। হ্যাঁ, তাহলে পায়খানা সাদা হয়ে যাচ্ছে এবং শরীর চুলকাচ্ছে। এই দুটা লক্ষণ যদি জন্ডিসের সঙ্গে থাকে তাহলে বুঝতে হবে এই জন্ডিসটা সম্ভবত লিভারের সমস্যার জন্য হয়নি, এটা হচ্ছে পিত্তথলি, পিত্তনালী বা অগ্ন্যাশয়ের সমস্যার কারণে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ধারণা। এটাই যে 100% রাইট হবে তা না, কিন্তু রোগীরা সেটা নিয়ে একটা ধারণা করে এগোতে পারবে সামনে। তো জন্ডিসে কি যে কেউ আক্রান্ত হতে পারে, বা আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? যেমন এছাড়া 5% কেসে আমরা বলছি যে পিত্তনালী কিংবা পিত্তথলি কিংবা পেনক্রিয়াসের জটিলতা, এইটিতে আমি পরে আসতে চাই, এই 5% কেসে। কিন্তু জন্ডিসের মুখ্য বিষয়টা যদি একটু জানতে চাই, 90% যেটা 90% কি কারণে আক্রান্ত হচ্ছে, বা আক্রান্তের ঝুঁকিতে কারা? কারণগুলো তো জেনে ফেলেছি, ঝুঁকিতে কারা রয়েছে? ঝুঁকি হচ্ছে এই 90% জন্ডিস কাদের হয়, কেন হয় হচ্ছে এই 90%-এর মধ্যে অলমোস্ট সবগুলো জন্ডিসই হচ্ছে হেপাটাইটিস, মানে ভাইরাস দিয়ে, করোনার মতো একটা ভাইরাস হেপাটাইটিস, যেটা সবাই জানি। হেপাটাইটিস A, B, C, D, E, এই 5টা ভাইরাস দিয়ে আসলে সমস্ত জন্ডিসই হয়। এছাড়া কিছু রেয়ার আছে, হয়তো 1000 জনে 1-2 জনের হয়, যেটা কোনো ওষুধের রিয়াকশন হয় অথবা মাকড়সা বা সাপের কামড়ে হয়, এগুলো ভেরি রেয়ার, হয়তো কোটিতে 1 জনের হয়, ওইটা আসলে নেগলিজিবল। মেইনলি জন্ডিসটা হচ্ছে কিন্তু আমাদের ভাইরাস দিয়ে, মানে হেপাটাইটিস ভাইরাস। তো সুতরাং এই হেপাটাইটিস ভাইরাস থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন তাহলে আপনার এই জন্ডিসটা হচ্ছে না। আচ্ছা, এখন হেপাটাইটিস ভাইরাসটা কাদের হচ্ছে, এটা খুব কমন যেটা হয় সেটা হচ্ছে হেপাটাইটিস A আর E, এই দুইটা ভাইরাস কমনলি হয় মানুষের, আর হেপাটাইটিস B আর C একটু কম হয়। তো A আর E হয় হচ্ছে পানি দিয়ে। ফ্র্যাঙ্ক কথা, আমরা যদি একেবারে বিশুদ্ধ পানি খাই সবসময়, থালা বাসন খাবার দাবার সব ধুয়ে খাই পরিষ্কার পানি দিয়ে, তাহলে এই হেপাটাইটিস A আর E হবে না, কারণ এটা তো পানিবাহিত ভাইরাস। আপনি মানে রাস্তার পানি যদি খান, দোকানের যদি অপরিষ্কার পানি খান, তাহলে আপনার রিস্ক থাকবে হেপাটাইটিস A আর E হওয়ার। তার মানে এই যে খোলা পানি, লেবুর শরবত বাজার থেকে হর হামেশাই আমরা কিনে খাচ্ছি, এটি থেকে একটি ঝুঁকি যে কোনো সময় আপনি বুঝতে পারবেন না, জন্ডিস হওয়ার পরে বুঝতে পারবেন। সুতরাং যদি আপনি এই বাইরের খাবারগুলো অন্তত পানির ব্যাপারে সতর্ক থাকেন, তাহলে আপনার হেপাটাইটিস A আর E হবে না। তার মানে পানিবাহিত ব্যাধি হেপাটাইটিস A এবং হেপাটাইটিস E, এই দুটোতে যদি আমরা পানির ক্ষেত্রে একটু সচেতন থাকি, ফুটিয়ে পানি খাই, জন্ডিস হওয়ার সংখ্যা কমে আসে।
স্যার বাকি 5% কেসে এই যে পিত্তনালী না, যে পিত্তথলি কিংবা বাকি দুটো প্যানক্রিয়াস রয়ে গেল, হেপাটাইটিস বি আর বি এবং সি। সি নিশ্চয়ই। ডি আসলে ডাইরেক্টলি হয় না, ডিটা হয় হেপাটাইটিস বি বা সি এর সাথে মিলিয়ে। আচ্ছা তো হেপাটাইটিস বি আর সি যেটা, এই দুইটা খারাপ। এই দুইটা খারাপ হচ্ছে, এই দুইটাতে জন্ডিস সহজে ভালো হয় না। যেমন হেপাটাইটিস বি যদি আপনার একবারে হয়, আপনি জীবনে কখনোই নির্মূল হবে না অসুখটা। যদিও অনেক কবিরাজি অনেকে ফুফা দিচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি পৃথিবীতে এখন পর্যন্ত কোনো চিকিৎসা আসেনি যাতে হেপাটাইটিস বি নির্মূল হবে, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আজীবন। আচ্ছা আচ্ছা অথবা আপনি হওয়ার আগেই যদি আপনি ভ্যাকসিন নিয়ে নেন হেপাটাইটিস বি এর, তাহলে আর হবে না। তাহলে প্রত্যেকে আমি বলবো হেপাটাইটিস বি থেকে বাঁচতে হলে হওয়ার আগেই ভ্যাকসিন নিয়ে নিন, মাত্র নিশ্চয়ই। 4টা ডোজ নিয়ে নিলে পরে আপনি সিকিউর থাকলেন দীর্ঘদিন। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস বি থেকে বাঁচতে ভ্যাকসিন। আর হয়ে গেলেও ভয়েরও কিছু নেই, যদি চিকিৎসা নেন ইট উইল বি আন্ডার কন্ট্রোল হোল আচ্ছা। লাইফ। মানে হেপাটাইটিস এটি সি নিরাময়যোগ্য নয় তবে নিয়ন্ত্রণযোগ্য। নিয়ন্ত্রণযোগ্য নিশ্চয়ই। এবং খুব সিম্পল, ভয়েরও কিছু। তো আপনি বলছিলেন যে হেপাটাইটিস বি এর একটি ভ্যাকসিন রয়েছে, এই 4টি ভ্যাকসিনের ডোজ যদি কমপ্লিট করে সেক্ষেত্রে হবার কোনো ঝুঁকি নেই। তো জি। এটি কত বছর বয়স থেকে দেওয়া উচিত বা এটির কোনো সুনির্দিষ্ট বয়স সীমা রয়েছে কিনা? এটা 1 বছর বয়স থেকেই নেওয়া যায়। বাচ্চাদের বয়স যখন 1 বছর তখন থেকেই শুরু করতে পারে। এটি নিতে হয় প্রথমে যেদিন নিবে সেটা হলো ফার্স্ট ডোজ, তার 1 মাস পরে সেকেন্ড ডোজ, তারও 1 মাস পরে থার্ড ডোজ, এরপরে 1 বছর পরে লাস্ট ডোজ, বুস্টার ডোজ। বাস এটা নিলে আমার মনে হয় 10 বছর সে নিশ্চিত থাকবে। এরপর যেটা করবে 10 বছর পরে সে অ্যান্টিবডি টাইটার করবে, যে সে যে ভ্যাকসিন নিয়েছিল সেটার অ্যান্টিবডি শরীরে এখনো কীরকম আছে। যদি অ্যান্টিবডি টাইটার দেখে যে ইটস ওকে, তাহলে ভ্যাকসিন নেওয়া লাগবে না। যদি দেখে যে অ্যান্টিবডি টাইটার কমে গেছে, তাহলে সে আবার বুস্টার ডোজ, একটা ডোজ নিতে পারবে। আচ্ছা এভাবে সারা জীবন সে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবে ফ্রম হেপাটাইটিস বি। নিশ্চয়ই। তো অনেকে তো বাল্যকালে কিংবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্যাকসিনটি গ্রহণ করেননি, যারা এই মুহূর্তে দেখছেন আমাদের আয়োজনটি, তাদের মাঝে অনেকেই নেননি। তো তারা কি নিতে পারে? যে কোনো বয়সে কি নেওয়া হ্যাঁ সম্ভব? হ্যাঁ, যে কোনো বয়সে। তাদের গেলে এখনই আজকে আগে প্রথমে ব্লাড টেস্ট করতে হবে তার হেপাটাইটিস বি হয়ে গেছে কিনা অলরেডি। যদি দেখে হয়নি, তাহলে সে আজকেই শুরু করতে পারে তার ফার্স্ট ডোজ। মানে এটি নেওয়ার সুনির্দিষ্ট কোনো বয়স সীমা নেই, কোনো যে বয়স কোনো নেই, বয়সে যে নিতে কোনো পারে। বয়সে শুরু করতে পারে, নিশ্চয়ই। যখনই সুযোগ থাকবে। এবং হেপাটাইটিস সি সম্পর্কে জানতে চাই। হেপাটাইটিস সিটা হচ্ছে এটার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি এখন পর্যন্ত পৃথিবীতে, সুতরাং প্রিভেন্ট করা যাবে না আসলে। আপনি এর থেকে যে হবে না গ্যারান্টি নাই, কিন্তু সুখবর হচ্ছে হলে পরে আবার রোগ মুক্তি, কিওর আছে এটার। আচ্ছা এটার যে অ্যান্টিভাইরাল ড্রাগ আবিষ্কার হয়েছে সেটা বাংলাদেশেও এখন অ্যাভেলেবল। হেপাটাইটিস সি হয়ে গেলে সেটাকে থেরাপি দিলে সে একদম সুস্থ হয়ে যাবে, কিওর হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তার মানে প্রত্যেকটি হেপাটাইটিস এ বি সি ডি আমরা যাই বলি, প্রত্যেকটি নিয়ন্ত্রণে রাখার মতো সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা। তবে মুখ্য যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস সি, সেটি পানিবাহিত ব্যাধি, যেহেতু পানি থেকে একটু সচেতন থাকলে থাকলেই জটিলতা একদম। কমে আসবে। জি। স্যার আমরা কখনোই চাই না কোনো ব্যক্তির জন্ডিস হোক এবং হেপাটাইটিস এ কিংবা হেপাটাইটিস বি আক্রান্ত হোক, তাই তার আগেই প্রতিকার করা অত্যন্ত জরুরি। অবশ্যই, অবশ্যই। আপনাদের কাছে যখন হেপাটাইটিস বা জন্ডিসের উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হয়, আপনারা সুনির্দিষ্টকরণ করেন কি করে? প্রথমত আমরা রোগীর চেহারা দেখলে বুঝবো হলুদ, সো তখন আমাদের কাজ হচ্ছে কোন ভাগে সে কি বাচ্চাদের জন্ডিস, মানে রক্ত রোগের জন্ডিস, বয়স দেখলে বুঝবো যে না। দ্বিতীয়ত তার লিভারের কারণে হয়েছে কিনা, অথবা তার পিত্তথলি পিত্তনালী অগ্নাশয়ের কারো কিনা। সেটার জন্য ওই যে কয়েকটা লক্ষণ বললাম, গা চুলকানো, পায়খানা সাদা হওয়া, এগুলো মিলালে আমরা বুঝতে পারি যে তার কে কোন গ্রুপে পড়েছে। তারপরেও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, কিছু একটা আলট্রাসোনোগ্রাম, সিম্পল বেসিক, আর কয়েকটি লিভার ফাংশন টেস্ট করলে আমরা বুঝতে পারি যে তার কি জন্ডিস হয়েছে। খুব সিম্পল, খুব কম সস্তা পরীক্ষা এগুলো, আসলে খুব যে দামি পরীক্ষা তা না। মানে যদি রোগীরা অবহেলা না করে, জাস্ট যদি জন্ডিস হওয়ার পরেই আমাদের কাছে আসে, আমরা তাদেরকে একদিনের মধ্যে বলে দিতে পারবো আপনার কি ধরনের জন্ডিস হয়েছে এবং কি চিকিৎসা আপনার জন্য লাগবে। সিম্পল। নিশ্চয়ই। তো সুনির্দিষ্ট হবার পরে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? ওকে, তাহলে প্রথম যে ভাগ সেটা বলেছি বাচ্চাদের, যে সূর্যের আলোতে রাখলেই বাচ্চাদের এই জন্মগত জন্ডিসটা ভালো হয়ে যায়। আর কিছু আছে যাদের জন্য চিকিৎসা লাগবে, সেটা আসলে শিশু ডাক্তারদের পরামর্শ নিতে হবে, একটু জটিল। ওকে, আর 90% যেটা জন্ডিস, সেটার মধ্যে আসলে মেজরিটি হেপাটাইটিস এ আর ই বলেছি, সেটার চিকিৎসা আসলে খুবই মজার হচ্ছে। আমি যেটা বলি আমার রোগীদের, এটার কোনো চিকিৎসার প্রয়োজনই নাই আসলে। হ্যাঁ, রোগীর কাজ কি, শুধু সারাদিন শুধু পানি খাবে, পানির বোতল রাখবে, বিশুদ্ধ পানি আচ্ছা খাবে, আর শুয়ে থাকবে স্ট্রেইট, নো মুভমেন্ট, মানে মিনিমাম মুভমেন্ট শরীরের। আচ্ছা আর টয়লেটে যাবে, ইউরিন পাস করবে, এসে আবার 1 বোতল খাবে, শুধু টয়লেট, বিছানা, পানি। এই যদি সে কতদিন চলবে এই চিকিৎসা? এক সপ্তাহ করলে 95% জন্ডিস একদম ভালো হয়ে যাবে। কারণ আসলে এতে কোনো চিকিৎসার প্রয়োজন হচ্ছে না, কারণ তার লিভারটা একটু দুর্বল হয়েছে। হেপাটাইটিস ভাইরাস কি করে, লিভারের সেলগুলোকে দুর্বল করে, জাস্ট আর কিছু নয়। দুর্বল হলে তার তখন
বিলিরুবিনটা বের করতে পারে না, শরীর থেকে জমে যায়। এখন লিভারকে সতেজ করার উপায় একটা শুয়ে থাকা, রেস্ট। কারণ লিভার হচ্ছে আমাদের বডির পাওয়ার হাউস বলা হয়। আমরা যে কথা বলছি, তাকাচ্ছি, চোখ খুলছি, আমাদের হার্ট লাফাচ্ছে, টোটাল এনার্জি তৈরি হয় লিভার থেকে। তো মানে কি আমাদের পাওয়ার হাউসে যদি ধরেন আমাদের জেনারেটরে যদি কারেন্ট তৈরি কমে যায়, তাহলে বাঁচাবো কি হবে? এসি টেসি বন্ধ করে রাখি যেন আমাদের জেনারেটরে লোড না পড়ে, এই তো। তো আমাদের লিভারের শক্তি তৈরি করতে পারছে না জন্ডিসের কারণে। এই জন্য তখন আমরা যদি নড়াচড়া বন্ধ করে দিই, একদম মিনিমাম কাজ করি, তাহলে আমাদের তো লোড পড়ছে না লিভারের উপরে। লিভারকে যদি লোড না দেন, 1 সপ্তাহের মধ্যে সে ভালো হয়ে যাবে। এই 1 সপ্তাহের মধ্যে আমাদের কবিরাজরা পানি পরা দিচ্ছে, একদমই। চুন মাখাচ্ছে, মালা পরাচ্ছে, কিন্তু আপনি যদি এগুলো কিছুই না করেন 1 সপ্তাহ পরে এমনি ভালো হয়ে যাবে। সুতরাং আবার অনেকে ওষুধ দিচ্ছে, সিরাপ খাচ্ছে। আমি এদের বলি এগুলো করলে 7 দিন, না করলে 1 সপ্তাহ। সুতরাং 95% জন্ডিস একা ভালো হবে যদি আপনি শুধু রেস্ট নেন আর পানি খান। এরপরে যেটা থাকলো হেপাটাইটিস বি আর সি, এটা বলেছি সি এর জন্য ওষুধ খেলে নির্মূল হয়ে যাবে, আর বি হলে যাদের হবে অনেকে মানে টেনশনে থাকে। প্রথম কাজ হচ্ছে আপনার হেপাটাইটিস বি আছে কিনা আমরা রক্ত পরীক্ষা করলে বুঝলাম। এরপর যারা পজিটিভ তার হচ্ছে একটা রক্ত পরীক্ষা করতে হবে শুধু, যে হেপাটাইটিস বি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। এই জন্য ডিএনএ টেস্ট করলে আপনি বুঝতে পারছেন যে হেপাটাইটিস বি ভাইরাসটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে। যদি ইনঅ্যাক্টিভ থাকে আপনার কোনো চিকিৎসার দরকার নেই, আপনি সুস্থ ঘুরে বেড়ান, ওই 7 দিন শুয়ে থাকেন সুস্থ। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস যদি অ্যাক্টিভ থাকে ডিএনএ টেস্টে, তাহলে আপনাকে অ্যান্টিভাইরাল ওষুধ খেতে হবে। ওষুধ খেলে হেপাটাইটিস বি ভাইরাস আবার নিয়ন্ত্রণ চলে আসবে, সিম্পল হিসাব। নিশ্চয়ই। আর এগুলো হেপাটাইটিস বি সি গেল। এরপরে চিকিৎসার মধ্যে যেটা পড়লো লাস্ট 5%, যেটা আসলে আমার সাবজেক্ট, সেটা হচ্ছে যদি পিত্তথলি, পিত্তনালী বা প্যানক্রিয়াসের কোনো অসুখের কারণে জন্ডিস হয়, তাহলে আপনি শুয়ে থাকলে লাভ হচ্ছে না। কারণ লিভারের রেস্ট দিতে লাভ হচ্ছে না, ওর তো অসুখ লিভারে না, বা ওর তো অসুখ রক্তে না, ওর অসুখ হচ্ছে লিভারের নিচে। তো সেইটাকে বলা হয়, এই 5%কে বলা হয় সার্জিক্যাল জন্ডিস। মানে এই 5% জন্ডিস পৃথিবীর যত ঝাড়ফুঁক ওষুধ আছে, যত নিয়মকানুন আছে, কোনো লাভ হবে না। একমাত্র অপারেশন ছাড়া চিকিৎসা নেই সেটা। এই জন্য এটাকে বলা হয় সার্জিক্যাল জন্ডিস। আচ্ছা আচ্ছা। ওকে, বা এই যে অবস্ট্রাকটিভ আমরা জন্ডিস। আজকে টপিকস নির্দিষ্ট করেছি জন্ডিসের সার্জারি। জন্ডিসের সার্জারি সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই মুখ্য কোনো জ্ঞান নেই, বা কিংবা আমরা অনেকেই জানি না। আমাদের ধারণা জন্ডিস হবে, জন্ডিসের মেডিসিনের মাধ্যমে রিকভার হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনি যেমনটি উদাহরণ দিলেন মাত্রই, যে জন্ডিস হলে ঝাড়ফুঁক করছে, বিভিন্ন ধরনের কবিরাজের কাছে যাচ্ছে এবং নানা ধরনের ওষুধ পদ্ধতি গ্রহণ করছে। আমাদের দেশের একটি বড় পরিসংখ্যান কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাতেই তাদের আস্থা অনেক বেশি। স্যার, এগুলো থেকে কোনো জটিলতা হতে পারে, বা জটিলতার পরিমাণ কতটুকু হতে পারে? হতে পারে, কারণ যার এই 90% জন্ডিস তো আসলে চিকিৎসা প্রয়োজনই নাই কোনো। তখন আমাদের প্রতিটা ওষুধ যাই দিক, যে কবিরাজি দিক অথবা আমাদের ডাক্তারি দিক, প্রত্যেকটা ওষুধেরই 1% হলেও তো সাইড ইফেক্ট থাকে। তাহলে যে রুগীটার কোনো প্রয়োজন ছিল না ওষুধের, তাকে যদি আপনি যে কোনো ওষুধ খাওয়ান, তাহলে লাভ তো কিছুই হলো না, কারণ সে তো শুয়ে থাকলেই ভালো হতো। ওই 1% জটিলতা তার মধ্যে ঢুকিয়ে দিলাম। সুতরাং আমি বলবো যে যদি এই 90% জন্ডিস হয় লিভারের কারণে, কোনো ওষুধ খাবেন না। ওষুধ খেলে আপনার কোনো উপকার তো হলোই না, ওই 1% ক্ষতি হবে উল্টারও। নিশ্চয়ই। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, যেহেতু আমাদের আলোচনার টপিক জন্ডিসের সার্জারি, আপনার কাছে জন্ডিসের সার্জারি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমরা কতটুকু এগিয়ে রয়েছি জন্ডিসের সার্জারিতে? জন্ডিসের সার্জারি লাগে যদি পিত্তথলিতে ক্যান্সার হয়, যদি পিত্তনালীতে পাথর হয়, অথবা পিত্তনালীতে ক্যান্সার হয়, অথবা প্যানক্রিয়াসে ক্যান্সার হয়। মানে আসলে এই 4-5% জন্ডিস হলেও প্রতিটা রোগী আসলে খারাপ। মানে শুধু পাথর বাদ দিলে 3টা ক্যান্সার জড়িত এখানে। মানে আসলে একটু ভয়াবহ অসুখ। সুতরাং এই অসুখগুলোতে আপনি যদি দেরি করেন জন্ডিস ঝাড়ফুঁক নিতে নিতে, এবং 95% পেশেন্ট আমরা যা পাই ঢাকা শহরে, সবাই অনেক দেরি করেই আসে। 2-3 মাসে জন্ডিস ভালো না হলে তারপরে ঢাকায় আমাদের কাছে আসে। সো ইটস এ লং টাইম। এই 2-3 মাসে ক্যান্সারগুলো আরও বেড়ে যায়। তো আপনি যদি প্রথমেই জানতে পারতেন তাহলে হয়তো আমাদের কাছে আগে আসতে পারতেন। এবং এইগুলো হচ্ছে পিত্তনালী বা অগ্নাশয় বা পিত্তথলির ক্যান্সার বা পাথর, সেগুলি অপারেশন করে আমরা যদি ফেলে দিতে পারি, বাইপাস করতে পারি, তাহলে রোগীরা সুস্থ হয়ে যায়। এবং এই চিকিৎসা আসলে আগে ছিল না, এই জন্য মানুষ কম জানে। আমাদের দেশে এই 10-12 বছর ধরে স্বল্প মাত্রায় হচ্ছিল, কিন্তু এখন ঢাকার শহরে মোটামুটি বিভিন্ন হাসপাতালে আমাদের এই জন্ডিসের সার্জারিগুলো হচ্ছে, বিভিন্ন জটিল ক্যান্সারের। এখন রোগীদের আর এই জন্য ইন্ডিয়া যেতে হচ্ছে না বা থাইল্যান্ড, ব্যাংকক যেতে হচ্ছে না। ঢাকা শহরে অ্যাভেলেবল আছে, কিন্তু ওই অবহেলা করে দেরি করার ফলে হয় কি ক্যান্সার বেড়ে যায়। আচ্ছা। তখন দেখা যায় পিত্তথলির ক্যান্সারটা লিভারে ছড়িয়ে গেছে, প্যানক্রিয়াসের ক্যান্সারটা তার লাংসে চলে আসছে। যখন বেশি ক্যান্সার ছড়িয়ে যায় তখন আসলে অপারেশন করেও আর রোগীকে আমরা
জন্ডিস কমাতে পারবো কিন্তু জীবন বাঁচাতে পারবো না। এই জন্য আমাদের কথা হচ্ছে যে এই যে 5% জন্ডিস সম্পর্কে আপনারা সচেতন এবং মানে শিক্ষিত হন, কারণ 90% জন্ডিস তো এমনি ভালো যাচ্ছে, কিন্তু আপনি তো জীবন বাঁচাতে হলে ওই 5% নিয়ে আগে সতর্ক থাকতে হবে। শনাক্তকরণ করা প্রয়োজন। হ্যাঁ, আসলে জন্ডিসটা কি অবহেলা কারণে? করা যাবে না। জন্ডিস হয়েছে আমার, আমি চলে গেলাম কোনো ঝাড়ফুঁক কবিরাজের কাছে দেরি কিংবা করা যাবে না, সময় ফার্মাসিতে নষ্ট। গিয়ে নানা ধরনের ওষুধ গ্রহণ করছি, এটি কখনোই আমাদের উপযুক্ত কারণ হতে পারে না জন্ডিস নির্মূলের ক্ষেত্রে। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, টিম ফার্মাসিউটিক্যালসের কেউ এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, এবং চ্যানেল 24 কেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।